সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এজন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনা করতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। এছাড়াও আরও সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল। স্বাগত তিনজনকেই। আমি নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে শুরু করি। নারায়ণগঞ্জ নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমরা দেখছি এক ধরনের উত্তাপ লক্ষ্য করছি। গত 2 দিন, বিশেষ করে আজকে প্রধান দুই প্রার্থী আইভি এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, দুজনের মধ্যে একটা বাকযুদ্ধ চলছে এবং সেই বাকযুদ্ধে অবধারিতভাবে নারায়ণগঞ্জের অত্যন্ত প্রভাবশালী শামীম ওসমান পরিবার এসছে এবং সেই উত্তাপ এখনও আছে। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এই নির্বাচনটা তো বাকযুদ্ধ বলেন যেটাই বলেন, আমি মনে করি যে এই নির্বাচনটা তো আওয়ামী ভার্সেস আওয়ামী। কেন? আপনার দল তো আছে। আমার দল তো আপনি দেখেছেন যে তৈমুর আলম খন্দকার সাহেবকে তার দল থেকে, আমার দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো ডক্টর আইভি বলেছে এটাই বিএনপি নির্বাচনী কৌশল হতে পারে। কৌশল আমি এটা বলবো না। একটা মানুষের তিল তিল করা একটা দল করার পরে যখন অব্যাহতির একটা নাম আসে তখন নিশ্চয়ই সেটা ভালো শোনায় না। একটা বলে না যে কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরিয়াছে। আপনার দল থেকে নিজের নামটাকে সরিয়ে যদি তাকে মেয়র হতে হয়, আমি তাকে অবশ্যই বিএনপি বলবো না। এটা স্থানীয় সরকার নির্বাচন, যে কেউ করতে পারে, চাইলে যে কেউ অংশগ্রহণ করতে পারে। আজকে যারা মন্ত্রী মিনিস্টার আছে, যারা রাতের ভোটে নির্বাচিত হয়েছে, তারাও যদি মনে করেন যে দল ছেড়ে যদি কালকে আরেকটা ইলেকশনে দাঁড়ায়, তাকে না করার কিছু নাই। এখানে একজন মানুষ, সে ইন্ডিভিজুয়ালিটি তার থাকবে, সেটা করেছে। তবে আমি যে কথাটা বলছি, সমস্ত বাংলাদেশে আমরা যা দেখলাম নির্বাচনের নামে যে আওয়ামী ভার্সেস আওয়ামী, নৌকার কাছে অনৌকার কাছে নৌকা হেরেছে। ইউপি নির্বাচনের কথা বলছি, সমস্ত স্থানীয় সরকারকে আমি বলছি। তো এই যে আমি যখন আপনার সাথে কথা বলছি, নৌকার এত খারাপ অবস্থা যে 94টা আসনে নৌকা জামানত বাজেয়াপ্ত হয়েছে। নৌকা হতে পারে তারা এবং এই তারার জন্যই কিন্তু তারা একটা নিরপেক্ষ ইলেকশন দিয়ে স্কিন টেস্ট করছে। ভবিষ্যতে তারা কি করবে, কেমন হতে পারে, তাদের জনপ্রিয়তা কতটা তলানির দিকে। আমি যদি লক্ষ্য করি যে গ্রেটার ফরিদপুরে প্রথম শাসকের বাড়ি, প্রধান শাসকের বাড়ি হিসেবে গ্রেটার ফরিদপুরে যদি আপনি সেই লিস্টটা নেন, আপনি অবাক হয়ে যাবেন যে খুদ গোপালগঞ্জেই আপনার মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় 12টার মধ্যে 7টাই অনৌকা, 5টা নৌকা। খুব কষ্ট হয়েছে। ফরিদপুরের খুবই খারাপ অবস্থা। প্রায় ইউনিয়নগুলো শহরে কিন্তু বিএনপির একটা আধিপত্য ছিল আগ থেকে, কিন্তু শহরের আধিপত্য। আপনি যখন আধিপত্য নিয়ে যদি কথা বলেন, যদি আরেক দিকে ডাইভার্ট হয়, তাহলে আমি বলবো যে খুদ গোপালগঞ্জেও যদি নিরপেক্ষ নির্বাচন দেন, আমি কাউকে মানে ছোট করে কথা বলছি না, মাননীয় প্রধানমন্ত্রীর পাশ করা ভীষণ কঠিন হয়ে যাবে। কারণ কোনো মানুষই পৃথিবীতে, আজকে আমার ডেভেলপমেন্ট না হোক, 1000 বছর পরে হোক, 500 বছর পরে হোক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তার সম্মান, তার অধিকার, তার আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এগুলো মানুষ কাউন্ট করে সবচেয়ে বেশি। তারপরে আপনি কি খেতে দিলেন, কি দিলেন না। সো এত বেশি মানুষ অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত এবং আপনার গুম খুন এইসবের কারণে আপনার এখন আর বাংলাদেশে গণতন্ত্রের নয় যেখানে, সেখানে আপনি যখন বলছেন যে নারায়ণগঞ্জ নিয়ে, আমি আবার নারায়ণগঞ্জে ফিরে আসছি, সেখানে বলেছে আজকে যে ওখানকার সংসদ সদস্য বলেছেন শামীম ওসমান সাহেব যে 2 দিন আগে যাকে আপনি ভাই ডাকলেন, 2 দিন পরে গডফাদার ডাকলেন। এবং ওপেন আমি দেখলাম যে নৌকার প্রার্থী সে বলছে
কারা কারা তার বিপক্ষে, এবং তারা তার বিপক্ষে থাকলে আর নৌকার কিছুই থাকে না, জি নৌকা তলানিতে চলে যায়। আসবো আবার আপনার কাছে জনাব সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, যেটি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আমি যেটি বলছিলাম যে যেটি আপা বলছিলেন যে এখন নারায়ণগঞ্জের নির্বাচনে আমরা ইউপি নির্বাচনেরই কিন্তু একটা প্রতিচ্ছবি দেখলাম সেখানেও, কারণ এখন নৌকার যিনি প্রার্থী তিনি স্থানীয় সংসদকে উদ্দেশ্য করে কথা বলছেন এবং বলছেন তার প্রার্থী তৈমুর ইত্যাদি ইত্যাদি। কি বলবেন? মানে দল ভার্সেস দলই আসছে। আমি এই সময় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার সাথে যে সহ আলোচক যে দুজন আছেন আমি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে শুরু করছি। আমি প্রথমে আপার একটা কথা দিয়ে একটু শুরু করতে চাই। আসলে বিএনপি কিন্তু একটা জিনিসে খুবই পারদর্শী, এটা মোটামুটি আমাদের রাজনৈতিক অঙ্গনে খুব স্টাবলিশড হয়ে গেছে, সেটা হলো মিথ্যা বলাই। তো আপাও কিন্তু যেহেতু বিএনপি করেন উনি ওই লাইনের বাইরে যেতেই পারেন না। যেমন বলেছেন গণতন্ত্রের গহনায় বাংলাদেশে, আসলে গণতন্ত্রের সংজ্ঞা যদি দিতে যায়, এখন গণতন্ত্র মানে হলো হানা ভোট, গণতন্ত্র মানে 2004 সনের গ্রেনেড হামলা, গণতন্ত্র মানে হলো শাহ এস এম কিবরিয়া, গণতন্ত্র মানে হলো আহসানুল্লাহ মাস্টার, অসংখ্য ঘটনা বলতে পারবো এই গণতন্ত্রের সংজ্ঞা। আর গণতন্ত্রের সংজ্ঞা মানে এমন এক হানা ভোট, প্রতি মিনিটেই 100টা ভোট, সেটা পৃথিবীর নানা দেশের পত্রপত্রিকা সেদিন উঠেছিল। তারপর গেলে আপনি যেটা বলেছেন নারায়ণগঞ্জের আর স্থানীয় সরকার নির্বাচনের যেই আপাও বলেছেন, বিশেষ করে তৈমুর আলম সাহেবকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি বিএনপি এটা একটা কৌশল, এবং বিএনপি যখন বিএনপিকে আসলে মানুষ গ্রহণ করছে না, বিএনপি মনে করছে তাকে যদি অব্যাহতি দিয়ে যদি একটি নাগরিক ভাবমূর্তি তৈরি করতে পারে হয়তোবা তাকে জিতিয়ে আনা সম্ভব। এবং আমরা মনে করি যদি জিতে যায় তৈমুর আলম খন্দকার সাহেব, তখন ফুলের মালা দিয়ে বরণ করে বিএনপি বলবে ঘরের ছেড়ে ঘরে ফিরে এসেছে। রাজনীতির কালচার, আমি বিএনপি এটা করে আমরা দেখি সাক্কু সাহেব যখন নির্বাচন বয়কট করেছিলেন সকালে, উনি কিন্তু সন্ধ্যার পরপরই উনি জিতে গেলেন। তারপর বিএনপি কিন্তু তাকে আবার রিসিভ করেছে এবং তখনকার বিএনপির নেত্রী কিন্তু তাকে সম্বর্ধনাও দিয়েছেন এখানে। তারপর যেটা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে যে নৌকার পরাজয় যেটা বলেছেন, আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই। বিশেষ করে আসলে স্থানীয় সরকার নির্বাচনটা স্থানীয় সরকার, বিশেষ করে যেহেতু বিএনপি নাই, কিন্তু বিএনপি এখানে কৌশলে কিন্তু অনেক কাজ করেছে। আমরা যতটুকু জানি বিএনপি 539টা কিন্তু ইউনিয়ন পরিষদও আবার জিতেছে। এবং যেটা বলেছেন একদম গোপালগঞ্জ বিএনপির 539 জন বিএনপির প্রার্থী জয়ী হয়েছে নির্বাচনে। এবং তারপর তো বিএনপি বলবে ইলেকশন নিরপেক্ষ হয় নাই। তারপরে যেটা বললো যে মানে আসলে স্থানীয় সরকার নির্বাচনে যে বিষয়টা আসে এটা হলো একদম খুবই লোকাল একটা নির্বাচন। আমরা যতই প্রতীক দিই না কেন এখানে লোকাল কিছু হিসেব নিকেশ থাকে, যার কারণে হয়তো বা নৌকার প্রার্থী যারা হয়েছে এবং নৌকার বিপক্ষে যিনি জিতেছেন তিনি যে একদম জামাত ইসলাম করে কিংবা অন্য কোনো দল তাও না, সে উনিও কিন্তু কোনোভাবে আমাদের সাথে সম্পৃক্ত। আর আরেকটা কথা যেটা নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে যেটা বলেছেন, বিএনপি অব্যাহতি দিয়েছে, বিএনপির প্রতিটা নেতাকর্মী সারাদিন কিন্তু তৈমুর আলম খন্দকার সাহেবকে ঘিরেই কিন্তু মিছিল, মিটিং, সমাবেশ, প্রচারণা যতটুকু করা দরকার কিন্তু বিএনপিকে নিয়েই তিনি আছেন। ওনার আশেপাশে তো আমরা কোনো আওয়ামী লীগের নেতাকর্মী নেই। আর যেটা নারায়ণগঞ্জের আসলে একটা হিসেব নিকেশ আছে, আমরা সকলেই জানি, বিশেষ করে দুইটা পরিবারের একটা যে দুইটা পরিবার, বিশেষ করে ওসমান পরিবারের, আমাকে একটু বলতে দিতে হবে একটু, সেটা ডাক্তার আইভি কিন্তু অভিযোগ করেছে যে শামীম ওসমানের প্রার্থী। আমি একটু ওই বিষয়ে বলতে চাচ্ছিলাম। আসলে নারায়ণগঞ্জের একটা হিসেব নিকেশ আছে, আমরা সকলেই জানি নারায়ণগঞ্জে দুইটা পরিবার কিন্তু আওয়ামী লীগের খুব ত্যাগী এবং বোনাফাইড, যারা একদম প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ওসমান পরিবার যেভাবে ভূমিকা আছে কিন্তু চুনকা পরিবারের একইভাবে ভূমিকা আছেন, এবং দুজনেই কিন্তু বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। আসলে আমি বলবো মানে এটা আলী আহমেদ চুনকা সাহেব আর শামীম ওসমান সাহেবের বাবা। তা আমি ওইটা বলবো যেটা আসলে অনেকটা খুব ব্যক্তিগত একটা দ্বন্দ্ব। এটা বলবো যে হয়তো এলাকার প্রভাব প্রতিপত্তি যদি বলি কিংবা পারিবারিক যে বিষয়গুলো, এগুলো একদম খুব রাজনৈতিকভাবে দেখার কোনো সুযোগ নেই এখানে। তো যার কারণে ওই জিনিসটা এখনও আছে। এটা আসলে আমি তার বিএনপির মতো মিথ্যা বলতে পারবো না আইবি এই কথাটা বলে নাই, আইবি বলেছে এটা কিন্তু ঠিক, আমি অস্বীকার করবো না সেটা। উনি বলেছেন যে ওনার ব্যক্তিগত মত, এটা তো আর আমাদের দলীয় কোনো মত না। তো যার কারণে এটা বলবো যে এটা জাস্ট দুই পরিবারের একটা খুবই ব্যক্তি পর্যায়ের একটা দ্বন্দ্ব, যেটি নির্বাচনে চলে এসছে। জি জনাব মুস্তাফা কামাল, শুনতে চাই আপনার কাছে। আমার সাথে দুইজন চৌধুরী, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, নীলুফার মনি চৌধুরী। চৌধুরী দুইজন দুই দলে আছেন, তাদের দুজনের কিছু রাজনৈতিক অঙ্গীকার আছে, কিছু কমিটমেন্ট আছে। আমি রাজনৈতিক অঙ্গীকারের বাইরে একেবারেই গণমাধ্যম কর্মী হিসাবে ওনাদের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। কোনো সমস্যা আছে সেটা তারা স্বীকার করতে চাচ্ছেন না, মূল কথা হচ্ছে এটা। আর সমস্যা যখন স্বীকার না করার মানসিকতা আসবে
ততক্ষণ পর্যন্ত সমাধানও আসবে না। আপনি চমৎকার বিষয় এনেছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যতই বলা হোক স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে একটি জাতীয় আমেজ আছে। একটা অপেক্ষা ছিল মানুষের। কি অপেক্ষা? অপেক্ষা ছিল এবার যে বিভিন্ন ধাপে ধাপে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হয়েছে, সেখানে এবার একটা নতুন তন্ত্র, অর্থাৎ স্বতন্ত্র একটা ট্রেন্ড চালু হয়েছে। তিনিই আওয়ামী লীগ, তিনিই নৌকা, তিনিই স্বতন্ত্র। সেটার কি জের পড়তে পারে হয়তোবা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগতে পারত, কিন্তু তার আগেই নারায়ণগঞ্জে আমরা সেটার জের দেখছি। কি দেখছি? এখন বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে শিখেছে, অথবা আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে শিখেছে। অর্থাৎ তাদের মধ্যে পারস্পরিক একটা মিল আছে, যে স্বতন্ত্র তৈরি করা, অথবা নাগরিক কমিটি, আগে বিভিন্ন নামে হইতো, এবার সেটা চলে এসেছে স্বতন্ত্রের মধ্যে, যেটা তৈমুর আলম খন্দকার তিনি নিজেকে বলছেন তিনি স্বতন্ত্র প্রার্থী। আরেকটা শব্দ তিনি ব্যবহার করেন, তিনি জনগণের প্রার্থী। সকলেই জনগণের। হ্যাঁ, যখন কোনো প্রতীক মেলে না তখন এই ধরনের কিছু শব্দ তারা ব্যবহার করেন। আর আইবির বক্তব্য হচ্ছে তৈমুর আলম খন্দকার হচ্ছে শামীম ওসমানের প্রার্থী। তো অপেক্ষা ছিল যে নারায়ণগঞ্জের চুনকা পরিবার আর ওসমান পরিবারের দ্বন্দ্বটা এবার কোন পর্যায়ে যায়। বেশি দিন অপেক্ষা করতে হয়, 1-2 দিনের মধ্যেই তাদের আমরা সেই উত্তাপটা খেয়াল করছি। এখন আইবির অভিযোগ কিন্তু আওয়ামী লীগ আমলে নিয়েছে, যেটা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী অস্বীকার করেছেন, উনি অথবা পাশ কাটানোর চেষ্টা করেছেন। তার দল আওয়ামী লীগ কিন্তু সেটা আমলে নিয়েছে এবং অপেক্ষা করেনি। কোনটার কথা? গতকালই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ থেকেই বলেছেন আব্দুর রহমান সাহেব যে আইবির অভিযোগ যদি সত্য হয়, শামীম ওসমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ অপেক্ষা রাখেননি কথাটার। ঠিক একই দিনে নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রলীগের কমিটিও বাতিল করা হয়েছে। সেটার সাথেও আওয়ামী লীগের এই নির্বাচনের একটা সম্পৃক্ততা আছে। বলা হয়ে থাকে যে দল থেকে অথবা কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, ছাত্রলীগ সেটা মানেনি মানে আইবির পক্ষে কাজ করেনি, অথবা শামীম ওসমানের পক্ষে পরিপূর্ণভাবে অবস্থান নেয়নি। এতে করে বিষয়টা কিন্তু আর স্থানীয় পর্যায়ে থাকেনি। ছাত্রলীগ কিন্তু স্থানীয় সংগঠন নয়, এটা জাতীয় সংগঠন। আওয়ামী লীগ স্থানীয় সংগঠন নয়, এটা জাতীয় সংগঠন। অর্থাৎ আমরা স্থানীয় নির্বাচন বললেও শেষ পর্যন্ত বিষয় আশয়গুলো, কথাবার্তাগুলো স্থানীয় আর থাকছে না। যদি আমরা ধরে নিই যে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে এই স্বতন্ত্র খেলাটা শিখেছে, সেই ক্ষেত্রে হয়তো বা বিএনপি এখন পর্যন্ত আশা করছে তৈমুর আলম খন্দকার কিছু একটা সুফল নিয়ে আসবে। একইভাবে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যে আশঙ্কা ব্যক্ত করেছেন যে যদি তৈমুর আলম খন্দকার জিতে যায়, বিএনপি আবার তারে বরণ করে নেবে। যেই নাটকীয় অবস্থা আমরা এর আগে চিটাগংয়ে দেখেছি, কুমিল্লায় দেখেছি, বিভিন্ন জায়গায় এই একটা নাটকীয়তা আছে। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই নাটকীয়তাটা স্থানীয় নির্বাচন হলেও একটা জাতীয় পর্যায়ে চলে গেছে। আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে, বিভিন্ন জায়গায় যারা স্বতন্ত্র ব্যানারে জয়ী হয়েছেন তারা একেবারেই স্বতন্ত্র নির্বাচন করেছেন, মোটেই তা নয়। তাদের সঙ্গে আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ের লোক আছেন, এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, কারো সাথে আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আছেন। পাশ করার পর কিন্তু তারা আর স্বতন্ত্র নেই। মাঝে দিয়ে যে সর্বনাশটা হয়ে গেছে নৌকা প্রতীকটির, নৌকা নিয়ে কথা বলতে রাজনৈতিকভাবেও আমরা একটু সতর্ক থাকি, যেটি শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়। নৌকার সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য অনেক কিছুর একটা সংযোগ আছে। কিন্তু এই নৈতিকভাবে নৌকাকে আমরা যে সর্বনাশটা করে ফেলেছি, বিভিন্ন জায়গায় নৌকা ভেঙে ফেলা, নৌকা ছিঁড়ে ফেলা, আওয়ামী লীগের কোনো প্রার্থীর নৌকার উপর যদি আঘাত আসে, আওয়ামী লীগ নেতাকর্মীরা সচরাচর সেটা সহ্য করে না, করতে চায় না। কিন্তু এবার স্থানীয় নির্বাচনে নৌকার যে অপমানটা হয়েছে, চরমভাবে অপমানটা হয়েছে নৌকার। যে যার মতো করে করেছে। কে করেছে? বিএনপি কিন্তু করেনি। অবশ্য আওয়ামী লীগ আশঙ্কা করে পেছনে বিএনপির ইন্ধন আছে, বিএনপি হয়তো ওখান থেকে কিছু একটা তৃপ্তি বোধ করে। নীলুফার চৌধুরী, আপনার কাছে আবার যাই, যেটি বলছিলেন আমাদের মোস্তফা কামাল, যে বিএনপি একটু সুখ অনুভব করছে, যে সুখটার উৎস নৌকার পরাজয়, স্বতন্ত্র প্রার্থীদের উত্থান, এবং আসলে কি কোনো আনন্দ আপনারা পাচ্ছেন? যে মোস্তফা কামাল ভাই একজন জাত সাংবাদিক, জাদ্রেল তো অবশ্যই জাত সাংবাদিক, সে কারো এসব দেখে সুখানুভূতি তার হয় জাত সাংবাদিকদের,
দেখবেন যে মোফাজ্জল হোসেন, মানিক মিয়া সারাদিন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে থাকতেন, কিন্তু সকালে পত্রিকা খুলে ইত্তেফাক দেখা যেত যে সম্পাদকীয়তে উনি এমন কিছু বলছে যে উহার চোখে বিলাই মুতিয়া দিয়েছে, বা এই ধরনের শব্দ চয়নগুলো। তো উনি জাত সাংবাদিক কারো কোনো আত্মীয় হয় না, তো উনি ওনার মতো বলতেই পারে, আমি ওনাকে সেটা নিয়ে কথা বলি না। তবে আমি একটা কথা ওনার সাথে আমি মিথ্যে বলতে পারি না, যদিও সালাউদ্দিন সাহেব বলছে এটা খুব বাজে কথা বলছে উনি, যে বিএনপি মিথ্যে বলে, এবং যেহেতু মনিয়াপা ওই লজিক্যাল কথা যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, তার মানে সে আমাকে মিথ্যাবাদী বানিয়েছে, ওটার কথায় আমি পরে আসছি। আমি সুখানুভূতি কি জিনিস আমি জানি না, তবে একটা জিনিস জানি, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি বাংলাদেশের একজন সুনাগরিক, আমি বাংলাদেশের একজন ভোটার। আমি বহুদিন ভোট থেকে বঞ্চিত হয়েছি, আমার ভোটটা দিবসের ভোট নৈশতে চলে গিয়েছে, আগের দিনের ভোট পরের দিনের ভোট আগের দিন চলে গিয়েছে। আমি অনেক তিক্ত বিরক্ত। শত্রু নাকি আমার বন্ধু, যদি আমার বন্ধু হয় তাহলে আমি ওনার সুখানুভূতিতে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে। আমি কিন্তু স্বীকার করলাম, আমি কিন্তু স্বচ্ছ পলিটিক্স করার চেষ্টা করি, যদিও আমি রাজনীতির কর্মীর থেকে এখনো উপরে উঠতে পারি নাই। এইখানে একটা জিনিস হলো যে কথাটা মোস্তফা ভাই বলেছেন, সেটার সাথে আমি 100% একমত। আওয়ামী লীগ 6 মাস আগে যে আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলায় বিএনপির সঙ্গে যুদ্ধ করছে, বিএনপিরে পিটাইছে, বিএনপিরে জেলে পাঠাইছে, চোর অপবাদ দিয়ে জেলে পাঠাইছে, শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে দেশের বাইরে পাঠায়, কালো মন্ত্রীদের কালো গাড়ির মাধ্যমে পাঠায় দিছে, বিএনপিরে চোর ডাকাত সাব্যস্ত করে ডান্ডা বেরি পড়ায় জেলখানায় ঢুকায় রেখেছে। সেই মানুষগুলো এখন দ্বিধাবিভক্ত, লাইক 72 থেকে 75-এর মতো। 75-এর যে দুর্ঘটনাটা ঘটিয়েছিল, কালো অধ্যায়টা, সেটা কিন্তু আওয়ামী লীগকে করেছিল। ঠিক তেমনি এই এখন যারা আজকে আপনার টেলিভিশন যারা দেখবে, আমি তাদেরকে বলছি, এই প্রজন্মের তাদের বলছি, যারা তোমরা 72 থেকে 75 দেখোনি, স্বাধীনতা যুদ্ধের পরে কি হয়েছিল দেখোনি, নৌকা এবং নৌকার মারামারিতে তুমি তাই দেখো, এবং এখান থেকে তুমি ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান ভাবে তুমি নির্ণয় করো তুমি কি হচ্ছ। এই হ্যাঁ, আমি সিটি কর্পোরেশন নিয়েই তো এই কথাগুলো আসছে। সেইখানে আমার ভাই সালাউদ্দিন যে কথাটা বলল, গণতন্ত্র মানে নাকি দিস অ্যান্ড দ্যাট, অনেকগুলো বাজে কথা বলেছে, অসত্যর কথা বলে। যেহেতু 2-4 দিন সংসদে ছিলাম, আমি মিথ্যাবাদী বলতে পারবো না, আমি অসত্য বলবো। অসত্যের সঙ্গে আমি ওইটুকু বলতে চাই যে এই সিটি কর্পোরেশন নির্বাচন বা এই স্থানীয় সরকার নির্বাচনে এত সুখানুভূতি ওনাদের দেখানোর কোনো কারণ নাই। নৌকা যেভাবে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সেইখানে উনি কথা তুলেছে বিএনপির কথা, উনি কথা তুলেছে বিএনপি কি হার নায়ের কথা তুলেছে। গণতন্ত্র মানে কি উনি জানে? গণতন্ত্র মানে কি 2014 সালের 154টা ভোটে বিনা ভোটে নির্বাচিত? গণতন্ত্র মানে একটা দল, বড় বিএনপির মতো একটা দল, যেটা বাংলাদেশ যে কোনো সময় এরকম 10টা বাংলাদেশ শাসন করার আল্লাহর রহমতে যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, তাদেরকে বাদ দিয়ে গণতন্ত্র? গণতন্ত্র মানে তো সবাই, ছোট বড় সব নিয়ে, তাদেরকে বাদ দিয়ে কি গণতন্ত্র? গণতন্ত্র মানে কি এক হাতে তালি বাজানো? নেভার অ্যান্ড এভার। উনারা কিবরিয়ার কথা বলেছেন, উনি কি জানেন কিবরিয়ার ছেলে কোন দল করে এখন? কেন কিবরিয়ার ছেলে অন্য দল করে? একমাত্র বাপের একমাত্র সন্তান, তার তো অন্য দল করার কথা না। সে তো নৌকার শপথ নিয়েই তো তারা এইখানে আসছে, মন্ত্রী পর্যন্ত হয়েছে। কেন করে? যে দলে নিজের বাপকে মানে মৃত্যুবরণ করতে দেখে, খুন হতে দেখে, এবং বিচার পায় না, বছরের পর বছর ঘোরার পরে সাগর রুনির মতো বিচার পায় না। 18-900 নির্বাচন, আমি শেষ করে দিচ্ছি, 18-900 নির্বাচন যারা করে তারা বলে গণতন্ত্র আছে। ছি, আমি ধিক্কার জানাতেও আমি লজ্জা পাচ্ছি। তৈমুর সাহেব এবং সাক্কু মিয়া সম্পর্কে যে কথাটা বলেছে, সাক্কু ভাই আমাদের, উনি তো পাশ করে, শোনেন, 1 ঘন্টা যদি আমি আজকে আবারও বলছি, উনারা 8 ঘন্টা নির্বাচন হলে 8টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা বিএনপিকে দিবে, সেটা 12টা পর্যন্ত। 8টা থেকে 12টা পর্যন্ত বিএনপিকে 2 ঘন্টা, মানে বিএনপিকে না, মানে স্বতন্ত্র নিরপেক্ষ ভোট কাউন্ট করার। তারপরে ওনারা যদি সারাদিন পিটায়, এবং এই 2 ঘন্টা ঢোল পিটায় বলতে হবে যে এই 2 ঘন্টা সবার জন্য উন্মুক্ত হয়, সেটা বিকাল 3টা থেকে 4টা না, এই 2 ঘন্টা 12টার মধ্যে দেখ। চ্যালেঞ্জ করি, 70 বার যদি বিএনপি যদি উইথড্র করে, তারপরেও যদি কাউন্ট হয় ভোট, বিএনপি পাস করবে এবং বিএনপি পাস করবে। সেই জায়গায় আমি বলছি, হ্যাঁ,
এবার তো প্রার্থী নাই তো আপনাদের। ওনারা তো ছায়ার সঙ্গে যুদ্ধ করে অভ্যস্ত। ওনারা সাক্কুর ভাইয়ের কথা বললো, ওনারা আরো হয়তো আরিফুল সাহেবের কথা বলবে। ওইখানে কি অন্যায় হয় নাই? আরিফুল সাহেব বা সাক্কু সাহেব পাশ করার মানে কি ওইখানে অন্যায় হয় না? অবশ্যই অন্যায় হয়েছে। ওই যে 1 ঘন্টা টাইম পেয়েছিল, ওই যে ওনাদের যে কুন্দল, যে কুন্দলের কারণে 72 থেকে 75 হয়েছে, সেই কুন্দলের মতো যে কিছুক্ষণ টাইম পেয়েছিল, ওই টাইমের মধ্যে এই ভোটগুলো আমরা পেয়েছি। আপনি একটা প্রমাণ হোক না, আজকে কালকেই আমরা তৈমুর সাহেবকে যদি আমরা নেই, তারা যদি নিরপেক্ষ ভোট দেয়, দেখি সিটি কর্পোরেশন আইভি আপা কত বড় জনপ্রিয় নারায়ণগঞ্জে প্রমাণ হয়ে যাবে যদি ওপেন আসেন না খেলতে আসি। মাঠে রেফারি দাঁড়ায় থাকবে, সাংবাদিক ক্লিক ক্লিক ছবি তুলতে পারবে। সাংবাদিকের যে ছবি তোলা বন্ধ করছে, কথা বলা বন্ধ করছে, সাংবাদিকের দম আটকে রাখছে, সাংবাদিকের হাত বেঁধে রাখছে, সাংবাদিকের হলুদ জোর করে বানাইছে, এইটার থেকে সরে আসুক, তারপরে বোঝা যাবে মিথ্যেকে বলে আর সত্যকে বলে। আমি বঙ্কিমচন্দ্র একটা কথা দিয়ে শুরু করতে চাই। বঙ্কিমচন্দ্র যখন আইসিএস এর ভাইবা দিচ্ছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিপদ এন্ড আপদ। তখন তিনি বলেছিলেন সন্তান সম্ভব একজন নারী যখন নদী পাড়ে বসে আছেন, তার প্রসব বেদনা উঠেছে কিন্তু নৌকা পাচ্ছেন না, এটা হলো তার বিপদ। আর উনি বলেছিলেন আমি বাঙালি, আজকে আপনি ইংরেজদের সামনে আমাকে ভাইবা দিতে হচ্ছে, এটা হলো আমার আপদ। কারণ আমরা আপদের মধ্যে পড়েছি, বিএনপির কাছ থেকে গণতন্ত্রের সবক নিতে হচ্ছে। যারা গণতন্ত্রের ঠুটি চেপে ধরে অস্ত্র উঁচিয়ে এদেশের শাসন ক্ষমতা দখল করেছে, তাদের কাছ থেকে গণতন্ত্র সবক আওয়ামী লীগের নিতে হবে। এবং আমাদের দুর্ভাগ্য, একাধারে একের ভিতর তিনি অনেক, একাধারে সেনাপ্রধান, একাধারে রাষ্ট্রপতি, বিসমিল্লাহির রহমানির রহিম, দেশকে তিনি নিরাপদ রেখে ফিরে যাবেন, কত ধরনের তিনি প্রমিস করেছেন। গণতন্ত্রের নামে 19 বার কু করেছেন তার দলেই, তার 3 বাহিনীতে। হাজার শত শত, আমি একটু শেষ করি, শত শত আর্মি অফিসারদেরকে তিনি হত্যা করেছেন তিনি। আর তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে। আর আরেকটু বলি, যেটা বলেছেন মানে মিথ্যা এবং অসত্য শব্দ দুটি, এটা আসলে আমি খুব হয়ে বলতে চাই। মিথ্যা অসত্য শব্দটা যদি সংসদের কিছু প্রসিডিউর, আমি এটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে, কারণ এটা যেমন মনিয়াপা যেমন একটু আমাদের যে আগামী প্রজন্মকে তিনি বলেছেন 72-73 দেখার জন্য এই শাসন দেখলেই হবে। ওই জন্য উনি গণতন্ত্রকে যেভাবে ছি বলেছেন, আমরা মনে হয় এই ছিটা তো বিএনপির কাছেই পড়লো। এই জন্য আমি কথা বলছি, সংসদের প্রসিডিউর অনুযায়ী এই কথাগুলোর একটু ভদ্র ভাষা অসত্যভাবে বলে। কিন্তু আমরা নর্মালি যখন কথা বলি, মিথ্যা শব্দটা আমরা উচ্চারণ করি, এবং আমার মনে হয় মনিয়াপাও উচ্চারণ করেন সংসদের বাইরে। আচ্ছা, তারপর গেল যেটা বলেছেন, আর এই যে নারায়ণগঞ্জ চ্যালেঞ্জের কথা বলেছেন, নারায়ণগঞ্জে আমি মনে করি আওয়ামী লীগ দিন শেষে কিন্তু এক হয়ে যায়। এটা আওয়ামী লীগের একটা বিশাল, আমি বলি সৌন্দর্য আওয়ামী লীগের। এবং নেত্রীর সাথে এই দলের যে একটা সম্পৃক্ততা, এই দলের যে নেত্রীর প্রতি যে কমিটমেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি দিন শেষে সবাই আমরা এক হয়ে নৌকার পক্ষে কাজ করবে, এটা আমার বিশ্বাস। এবং মনিয়াপার যত সুখ অনুভব করুক না কেন, তাদের তথাকথিত এক স্বতন্ত্র প্রার্থী দিয়ে, এটা সই যে বলে না, এটা আমি আবারও বলতে চাই, পাগলের সুখ মনে মনে, ওই মনে মনেই থাকবে এই সুখটা, এই সুখ আর বাস্তবের মুখ দেখবে না। তবে আমি একটা জিনিস যেটা বলেছে বিএনপির মিথ্যাবাদী, আমি শুধু মিথ্যার একটা উদাহরণ দিই। শুক্রবারে মেজর হাফিজ সাহেব, তিনি বিএনপির কিন্তু সিনিয়র একজন নেতা, তিনি বলেছেন আমাদের যে নুরুল হুদা সাহেব এবং যে ইলেকশন কমিশন আছে তাকে স্যাংশন দেওয়া হয়েছে আমেরিকাতে। ওনারা কিন্তু এখন একটা আছে নিষেধাজ্ঞা, এটা ওনাদেরকে বড় আরেকটা সুখ। এখানে নিষেধাজ্ঞা দিলেই মনে হচ্ছে উদ্ধার হয়ে যাচ্ছেন ওনারা। পার্শ্ববর্তী দেশে যখন সরকার পরিবর্তন হয়ে যায়, ওনারা মনে করে এই মাত্র ক্ষমতা এনে বসায় দিবে, ওদিক থেকে যেন কোনো নিষেধাজ্ঞা আসে, ওনারা স্বপ্ন দেখে কালকে আমরা ক্ষমতায় বসবো। ক্ষমতায় কেউ বসায় দেয় না, ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণ যদি যখন যাকে চায় তাকেই কিন্তু ক্ষমতায় বসায়। আর সেই জন্য বলছে বিএনপিকে জনগণমুখী রাজনীতি করতে হবে। কতক্ষণ এই দেশ কী বললো, কতক্ষণ এইভাবে কিন্তু কখনো একটা দলকে টিকিয়ে রাখা যায় না। আর যেটা মির্জা হাফিজ সাহেব যেটা বলেছিলেন, আমাদের নুরুল হুদা সাহেবকেও নাকি বলে সেকশন দেওয়া হয়েছে। আপনি আজকে অনেক পত্রিকায় দূতাবাসের বক্তব্য দিয়ে কিন্তু ছাপানো হয়েছে, সে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এইভাবে কিন্তু মিথ্যাচার দিয়ে কিন্তু রাজনীতিটাকে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা সবসময় মনে করি 15 ফেব্রুয়ারি, আমি এটা শেষ করি, 15 ফেব্রুয়ারি যে নির্বাচন নিয়ে আমরা সবাই বলি, 15 ফেব্রুয়ারি নির্বাচন জনগণ গ্রহণ করেনি বলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম সংসদ বসিয়ে পদত্যাগে বাংলার জনগণ বাধ্য করেছিল বেগম খালেদা মোস্তফা কামাল। আপনার হাতে সময় শেষ। ওপেন খেলার কথা বলেছেন, নারায়ণগঞ্জে খেলা শব্দটা খুব চলে, খুব চলে। খেলা হবে কিভাবে যেন নানান ট্রল হয়। তো নারায়ণগঞ্জের নির্বাচন এখন পর্যন্ত ভালো কিছু খবরও আছে। সেটা হচ্ছে স্বতন্ত্র ট্রেন্ড চালু হয়েছে স্থানীয় সরকারের ধারা অনুযায়ী, বিভিন্ন ইউপি নির্বাচনের ধারা অনুযায়ী। কিন্তু বিভিন্ন ইউপি নির্বাচনে যেভাবে লাশ পড়েছে, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত সেই ধরনের কোনো অঘটন ঘটেনি। এটি অন্তত ভালো খবর। উত্তেজনা অনুযায়ী
সেই ধরনের অঘটন ঘটেনি, এতটুকু আমরা ভালো খবর বের করে নিতে পারি। তো আল্লাহ না করুক যদি সেই ধরনের কিছু ঘটনা হয়ে যায়, সেটাও হয়তো যেটা আমার মাহমুদ সালাউদ্দিন ভাই বললেন, দিন শেষে এক হয়ে যাবেন আপনারা, অর্থাৎ জীবিতরা দিন শেষে এক হয়ে যাবেন, মৃতরা এক হওয়ার যেখানে হওয়ার ওখানে হয়তো ওনারা হবেন। অর্থাৎ স্থানীয় নির্বাচনে এবার আমরা যেটা দেখেছি, এই যে এত লাশ পড়ছে, আপনি নিশ্চয়ই একজন গণমাধ্যম কর্মী হিসাবে খেয়াল করছেন আমরা কিভাবে ট্রিট করছি। বলা হচ্ছে 18 কোটি মানুষের দেশে 80টা লাশ তত বেশি না। আবার কি বলা হচ্ছে, লাশ পড়েছে ঠিক আছে, কিন্তু ভোট কেন্দ্রের বাইরে পড়েছে না, কিন্তু এটার দায় তো সিসি বলছে যে এটা দায় সম্পূর্ণ প্রার্থীর এবং দলের। হ্যাঁ, এবং দায় কার? প্রার্থীর। আবার কি বলা হয়েছে, এই সহিংসতা ঘটতো না যদি মানুষ সচেতন হতো। এটা কি সিসি বলতে পারে? আমি সরি একটু শেয়ার করলাম, এটা কি সিসি বলতে পারে? একটা সিসি তার যদি মেরুদণ্ড থাকে, প্রার্থীর কিভাবে হয় ব্যর্থতা? আচ্ছা, সেটা বিশ্লেষণ আপনি করবেন আপা, আমি শুধু তথ্যগুলো দিতে পারবো এক এক করে, বিশ্লেষণে আমি যাব না। তিনি দায় নিতে চাচ্ছেন না। প্রথমত একবার দায় দিয়েছেন প্রার্থীদের, এক পর্যায়ে দায় দিয়েছেন যে যদি জনগণ সচেতন হতো, অর্থাৎ দায়ী হচ্ছে জনগণ, দায় ওনার না। না, পরোক্ষভাবে বলছে, ঠিক প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে, অর্থাৎ দায়টা না নেয়ার একটা মানসিকতা। আবার এক পর্যায়ে এমন কথাও এসেছে যে বিএনপি যদি এই নির্বাচনে আসতো হয়তো এত সহিংসতা হতো না, একটা ভালো প্রতিযোগিতা হতো। অর্থাৎ লাশের দায় কেউ নিতে চাচ্ছেন না, কিন্তু দিন শেষে এক হয়ে যাওয়ার একটা প্রত্যয়, একটা অঙ্গীকার, একটা ইচ্ছা, একটা বাসনা তাদের থাকে এবং তারা এক হয়েও যান। নারায়ণগঞ্জে শামীম ওসমান এবং আইবি কিন্তু এক হয়ে গেছেন, দফায় দফায় এক হয়েছেন। আবার মাঝে মধ্যে ঘোষণা দিয়ে তারা কিন্তু খেলার ঘোষণা দিয়েছেন। তদ্দিনে কিন্তু মাঝে মধ্যে কিছু লাশ পড়ে ওখানে, ওই লাশগুলো আর ফেরত আসে না। এই জন্য আশঙ্কার বিষয় হয়ে যাচ্ছে যে স্বতন্ত্র ট্রেন্ড চালু হয়েছে, হোক, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড আসে, সেটা নিয়ে বিশ্লেষণ অন্যরকম হতে পারে, কিন্তু কামনা হচ্ছে লাশের মতো ঘটনা যেন ওখানে না ঘটে। আরেকটি বিষয় এখানে উল্লেখ না করলেই নয়, করোনার যেই দ্বিতীয় ভেরিয়েন্ট ওমিক্রন যে পর্যায়ে গেছে, ঠিক এই সময়ে কিন্তু সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে বা করতে যাচ্ছে, সিদ্ধান্ত হয়েছে, প্রজ্ঞাপনটা সম্ভবত এই সময় পর্যন্ত বাকি। ঠিক এই সময়ে নারায়ণগঞ্জ নির্বাচন। আমি সরাসরি যাই নির্ভর চৌধুরী মনি, যেটি আলোচনা হচ্ছিল যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এবার অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে, সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে, আজও পরাজিত প্রার্থীর ঘরে আগুনের ঘটনা ঘটেছে। এই যে স্থানীয় সরকার নির্বাচনের এই যে ট্রেন্ড, এটা কিন্তু আগে ছিল না। একসময় অত্যন্ত একটা আনন্দ মুখর পরিবেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো হতো, কারণ এটা যেহেতু জাতীয় কোনো নির্বাচন নয়। কি বলবেন? শোনেন, একটা কথিত একটা কথা আছে খুব জনপ্রিয়, যে পশ্চিমারা যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না। আওয়ামী লীগ যেখানে নির্বাচনের দায়িত্ব নেয় সেখানে নির্বাচনের দরকার পড়ে না। আপনার আওয়ামী লীগ যদি এই মার্কা না দিত স্থানীয় সরকার, আপনি যে কথাটা বলছেন ওটাই হতো। এটা একটা খুব সুন্দর একটা নির্বাচন ছিল, এই গ্রাম ও গ্রামের একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান ছিল, সারাদিন ভোট করে সন্ধ্যাবেলা ওই মুড়ি খাওয়া, রং চা খাওয়ার একটা মজা ছিল এই শীতের মধ্যে। আওয়ামী লীগ সেইটুকু আমার বয়হুড কেড়ে নিয়েছে, আমার ওই নির্বাচনটাও কেড়ে নিয়েছে, আমার জাতীয় নির্বাচন কেড়ে নিয়েছে। সর্বশেষ সে ইউনিয়ন পর্যায়ের ঘরের মধ্যে আমার বাপ চাচাদের মধ্যে চরমভাবে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। কি হতো দোয়াত কলম আর মুরগ মার্কা অথবা আপনার ঘড়ি মার্কা অথবা গাই মার্কা ইলেকশন করলে কি এমন হতো? ওখানেও আওয়ামী লীগ তার নিজের বলয় চায়। যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা দেশ ভাগ হয়েছিল, মনে পড়ে, 24 বছরে শুধুমাত্র দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ওইখানে কিন্তু ধর্ম ছিল না সেইখানে, অথচ ধর্মগরিষ্ঠ আমরা ছিলাম সবাই, সেইখানে ভাগ হয়েছিল। ঠিক তেমনি আওয়ামী লীগ এই ঘরে ঘরে আওয়ামী লীগ আর বিএনপি করলো, নৌকার ধানে শীষ করলো। একটুখানি একটা লাইন বলি, ওই যে দিন শেষে বলেন না যে এখন তো এইবার তো মার্ডার হয় নাই, এই কথাটা কিন্তু আসছে, এই যে দিন শেষে যে এক হয়ে যায় এটা বললো। তাহলে আমি যদি দিন শেষে একই হয়ে যায় তাহলে এত মার্ডার হলো কেন? আওয়ামী লীগই তো আওয়ামী লীগকে মার্ডার করলো। তারা যদি আমি স্থানীয় সরকার নিয়ে কথা বলছি, আমি নারায়ণগঞ্জকে এত বড় করে দেখছি না। স্থানীয় সরকার অল ইকুয়াল টু স্থানীয় সরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যেটি আসছে যে প্রতীক নিয়ে যে কথাটি, প্রতীক নিয়ে আমি বলি আসলে প্রতীকটা তো অলরেডি যেহেতু এস্টাবলিশড হয়ে গেছে, এটা এখন পরিবর্তনের কোনো ধরনের
আভাস আমরা কোথাও দেখছি না। প্রতীক নিয়ে নির্বাচন হয়, আসলে নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু হচ্ছে। আসলে প্রতিটা জীবনে অমূল্য, প্রতিটা জীবনে অমূল্য, কোনো জীবনের বিনিময়ে কোনো কিছু কখনো দেওয়া সম্ভব না। তো সুতরাং অনেক জীবনের ক্ষয় হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা মনে করি আমরা একটা অসহিষ্ণু হয়ে যাচ্ছে দিন দিন। আমরা যদি একটু সহিষ্ণুতার সাথে সবাই যদি নির্বাচনটাকে করতাম, তাহলে হয়তো বা এই সংখ্যাটা থাকতো না। আজকে যে মৃত্যু নিয়ে আমাদের যে আলাপ, এবং আমি মনে করি এই আলাপটা আসলে আমাদের করতে হতো না। আর মনিয়াপার একটা কথা আমার উত্তর দিতে আমি খুব প্রয়োজন মনে করছি, দ্বিজাতি তত্ত্ব। আমি বলি এখানে 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, আমরা দেখলাম ডাক্তারদের মধ্যে 2টা ভাগ, সাংবাদিকদের মধ্যে 2 ভাগ। তারপরে দেখলাম কি টেলিভিশনে কারা যেতে পারবে, শমী কায়সার টেলিভিশনে অভিনয় করতে পারবে না, কারণ শহীদুল্লাহ কায়সারের মেয়ে, তারা আওয়ামী সমর্থক। তারপর দেখলাম শিবলিনী পানি সিদ্ধ, অথচ বাংলাদেশে তারা ডান্সের জগতে কিন্তু আইকন। তারপর দেখলাম কি 21শে পদক কাদেরকে দেওয়া হচ্ছে, জামাত, জীবনে যার ভালো লেখাও নাই, তথাকথিত কিছু কবি সাহিত্যিকদেরকে ওনারা পরিচয় করে দিল, এরা জাতির বিবেক। এইভাবে কিন্তু দ্বিজাতি তত্ত্ব। এখন কি অবস্থা আছে আমি অবশ্যই বল, কেন এখন আপনি হাসান আজিজুল হক স্বাধীনতা পদক পাই না, মানে আমি বলি হ্যাঁ, দ্বিজাতি তত্ত্ব কিন্তু শুরু করেছেন তারাই। সব কিছুকে বাংলাদেশে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। ওই যে উনি বললেন শৈশবকে হারিয়ে ফেলেছেন, শুধু শৈশব না, আমাদের মিষ্টি সুন্দর সব সময়কে বিএনপি হত্যা করেছে। আমি বলবো এটা বাংলাদেশ থেকে কিন্তু যে আমাদের যে সহনশীলতা যে বিষয়গুলো ছিল, সেটা একদম চিরতরে ধ্বংস করে দিল। আমি মনে করি 2004 সালে যখন আমার সমাবেশে গ্রেনেড হামলা করে, তখন আমার সেই শৈশব থাকে না। যখন দেখি আমার বাবা মৃত্যুবার্ষিকীতে কেউ উল্লাস করে কেক কাটে, কৃত্রিম জন্মদিন বানিয়ে, এবং আমাদের প্রধানমন্ত্রী তো বারবার বলেছেন 15ই আগস্ট যখন বেগম খালেদা কেক কাটে, তখন রাসেলের বুকের উপর দিয়ে কেক কাটা হয়। এই হলো আমাদের সহিষ্ণুতা। যখন দেখি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শোকাহত মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার দুয়ারে যাই, তার সামনে দরজাটা আটকে দেওয়া হয়। আপনি বলেন এটা কোন সহিষ্ণুতা রাজনীতি আমরা করেছি? মুনিয়া, হয়তো আপনার হাসি আসছে, আমি মনে করি কোনো হাসির বিষয় না। রাজনীতিতে আজকে এই কথাগুলো আমাদের সন্তানেরা দেখবে, এই কথাগুলো আগামী প্রজন্ম হয়তো একদিন আমরা উদাহরণ হয়ে থাকবো। আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই, এটা কোনো রাজনীতি হতে পারে না। আপনাকে দিব সময় আমি জি একটু ছোট্ট করে প্রতীক নিয়ে যে প্রতীকের বিষয়টা এরই মধ্যে মোটামুটি গা সহা পর্যায়ে চলে এসেছে। প্রতীক মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে মানসিকতা। নির্বাচন বলতে আমরা কি বুঝি? শুধু ভোট, তা তো না। ভোট দেয়া, ক্ষমতার দ্বন্দ্ব একটা আছে, ভোট দেয়া, ভোট নেয়া, ভোট গ্যাদার করা, একসাথে করা, ভোট গণনা করা, ভোট ডিক্লারেশন দেয়া, অর্থাৎ অনেকগুলো পর্ব এখানে। যদি মন মানসিকতায় গোলমাল থাকে, অর্থাৎ নির্বাচনে কারচুপি করা বা জালিয়াতি করা বা ভেজাল করা, সেটা প্রতীক কোনো বিষয় না। মন মানসিকতায় গোলমাল থাকলে জালিয়াতি, সহিংসতা সবই হয় এবং হচ্ছে ও কারণেই না। কিন্তু বলা হচ্ছে যে প্রশ্নটি এখন সামনে এসছে যে প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করার কারণে এই দ্বন্দ্ব সংঘাত এত তৈরি হয়েছে। অর্থাৎ 2টো কারণে হয়েছে। এক হলো যিনি নৌকার প্রতীক পাচ্ছেন, এক ধরনের পেশার আছে, মানে স্থানীয়ভাবে প্রশাসনিকভাবে যে এটি সরকারি দলের প্রতীক। অন্যদিকে আরেকজন যিনি বিদ্রোহী হচ্ছেন, তিনিও স্থানীয়ভাবে প্রভাবশালী। সুতরাং এই কারণেই দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে বেশি। প্রতীক একটি কারণ অবশ্যই, কিন্তু এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই মানসিকতার মধ্যে একটু লুকোচুরি আছে। এই কারণে যে হতাহতের জন্য ব্যক্তি দায়ী নয়, যারা সংঘর্ষ করে তারা দায়ী নয়, দায়ী হচ্ছে প্রতীক। এইভাবে চলে যাওয়ার একটা মানসিকতা আছে, অর্থাৎ দায়টা আমরা প্রতীকের উপর দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তো দায়িত্ব হচ্ছে আমরা যারা এই সংঘর্ষ করছি বা যারা সংঘর্ষে লিপ্ত করছে, উস্কানি দিচ্ছে, মদত দিচ্ছে, যাদের নিয়ন্ত্রণ করার কথা তারা নিয়ন্ত্রণ না করে কোনো না কোনো পক্ষে যাচ্ছেন। না, বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ করতে গেলে তো এখন সরকারি দল আসছে কথাটা। আমি আবার আসবো, হাতে একদম শেষ পার্টির সময় না, ছোট্ট করে শুনতে চাই। আমি আসলে বলতে চাই প্রতীক নিয়ে, প্রতীক যদি না থাকতো এত অর্থ লাগতো না। আমি আমার কথা বলছি, আমি এমপি নমিনেশনে আমি ক্যান্ডিডেট, আমি তো এখন ইউপি নির্বাচনেও আমি সাহস পাবো না, পাই না। কারণ 2 কোটি টাকা যদি একটা ইউপি চেয়ারম্যান যদি উৎকোচ দিতে হয়, তাহলে তো ইম্পসিবল। আমাদের মতো লোকের সাথে কোনোদিনই সম্ভব না। সহিংসতা, প্রতীক না থাকলে সহিংসতার মাত্রাটা এই পর্যায়ে যেত না। হয়তো বা ব্যক্তিগতভাবে কেউ তার এলাকার মাস্তানিটা কন্টিনিউ করার জন্য হয়তো 2-1টা হতো, প্রভাবটা, আত্মীয়তা নষ্ট হতো না। আওয়ামী লীগ এত ধুরন্ধর, এত ক্রেজি, এত ক্ষুব্ধ, এত মানে রাজনৈতিক একটা সংগঠন যে আমাদের আত্মীয়তাটা নষ্ট করে দিয়েছে। আমাদের এখন আর আত্মীয়তা হয় না। আগে কোনোখানে আত্মীয়তা করতে গেলে বলে ও আওয়ামী লীগ না বিএনপি। আমি সবার জন্যই বলছি, এই জায়গাটায় সে নারীর মধ্যে আমার টান দিয়েছে এবং আমার সমস্ত কিছু সে ধ্বংস করেছে এই প্রতীকটা বরাদ্দ করে।
আমার গ্রাম ধ্বংস করেছে, আমার নগর ধ্বংস করেছে, আমার সমাজ ধ্বংস করেছে, আমার স্থানীয় সরকার ধ্বংস করেছে। এবং এই জায়গায় আমি বলতে চাই যে আওয়ামী লীগ আজকে এমন একটা অবস্থা হয়েছে, অন্ধকারে যে মানুষটা ভয় পায় সে জোরে কিন্তু গান গায়। অন্ধকারে আওয়ামী লীগ এখন অন্ধকারে ভয় পাচ্ছে। নারায়ণগঞ্জে যেমন যেটা হচ্ছে যে তাহলে নারায়ণগঞ্জের সহিংসতার কি হবে? আমি একটা কথা শুধু শেষ করতে চাই যে প্লাসে প্লাসে কিন্তু প্লাসই হয়, প্লাস। তো ওইখানে যেইখানে শামীম ওসমান, সেইখানে আইভি, এখন আপনি ধরে নেন, বুঝে নেন প্লাসে প্লাসে কোন প্লাসটা হবে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী অ্যালজাবরার থিওরি শুনতে চাই। যে আপা তো অনেক সুন্দর কথা বললো, আওয়ামী লীগ মানে অন্ধকারে ভয় পায় জোরে গান গাওয়ার যে বিষয়টা বলেছে, আমি শুধু এতটুকু বলবো আওয়ামী লীগ কিন্তু অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখানে এসেছে। আওয়ামী লীগ কোনো ভয়কে কখনো তোয়াক্কা করেনি। 21শে আগস্টের গ্রেনেড হামলার পর ওনারা মনে করেছে আমরা কখনো উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু 75-এর পরে আসলে আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো, যেখানে হত্যা করে সেখান থেকে আওয়ামী লীগের জন্মগ্রহণ করে। আপনি হেন পদ্ধতি নাই, আওয়ামী লীগকে বিরত রাখার চেষ্টা করা হয় নাই। আমরা 91 থেকে 96 দেখেছি, 2001, 2006 ওনাদের অতিরিক্ত বুদ্ধিজীবী ছিলেন তখন ব্যারিস্টার মওদুদ সাহেব, উনি নানা ফন্দি ফিকির করেছেন, নানাভাবে চেষ্টা করেছেন আওয়ামী লীগকে অপদস্থ করতে ওনাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে, কিন্তু কোনোটাই আওয়ামী লীগকে দমাতে পারেনি। আর আওয়ামী লীগের নেতাকর্মী আসলে আদর্শিক চেতনাটা এত বেশি স্ট্রং, এত বেশি শক্তিশালী, কখনোই আমরা তো মনে হয় আমরা একজনকে দিয়ে লড়াই শুরু করেছিলাম, সেইখান থেকে আজকে আওয়ামী লীগ টানা 13 বছর ক্ষমতায়, এবং সেখান থেকে আওয়ামী লীগ 75-এর পরে উঠে দাঁড়িয়েছে এবং আজকে আওয়ামী লীগ দেশকে শাসন করছে। যে ট্রল করা হয়েছিল পদ্মা সেতু, কখনই করতে পারবে, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র এখনও করছে, সেই ষড়যন্ত্রের কাছে বঙ্গবন্ধু কোনো মাথা নয়নি। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমার মনে আছে মনিয়াপা ওই সংসদে ছিলেন, আমাদের পদ্মা সেতু আমাদের টাকায় হবে, এবং তিনি প্রমাণ করেছেন আজকে। এবং তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন এই বছরের মধ্যে আমরা পদ্মা সেতুর মুখ দেখব। এখন বিএনপি কি সেই পদ্মা সেতু দিয়ে বিএনপি কি এখন সেই পদ্মা সেতু দিয়ে যাবে? সেটা আমার মনে হয় সময় একদমই নাই। 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং নীলুফার মনি চৌধুরী দুজনে একটা মাইন্ডসেট করে এসেছেন। তারা শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে থাকেননি, কি নিয়ে থেকেছেন? অর্থাৎ পরস্পরকে ঘায়েল করার একটা মানসিক প্রস্তুতি, হোমওয়ার্ক তাদের ছিল। জি প্লিজ মূল কথা যদি সেই প্রস্তুতির অংশ হিসাবে যদি দুইজন একই জায়গায় মনে করেন যে প্রতীক ক্ষতির কারণ, সেক্ষেত্রে দুই দলের মধ্যে যদি একটি সমঝোতা হয় এই বিষয়ে, সেক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীদের হয়তো এই নিয়ে তত বক্তব্য তেমন থাকবে না। যে কারণে আমিও এই বিষয়ে নিজস্ব মতামত না দেয়াটাই শোভনীয়। জি টাইম উইল সে। জি আপনারা এটাই বলতে চান? আমার মনে হয় যে একেবারে 10 সেকেন্ডে যদি ছোট্ট করে একটু শুনতে চাই। আমি বলবো আওয়ামী লীগের বোধোদয় হোক। আমি চাই যে বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকুক, সেই জন্য আওয়ামী লীগকেও দরকার আছে, বিএনপিকে দরকার আছে, জাতীয় পার্টি দরকার আছে, বাম দরকার আছে। এবং এই বোধোদয় যদি এখনো হয় তাহলে আওয়ামী লীগ নামক দলটা টিকে থাকবে। আইদার আওয়ামী লীগ, আমি দুঃখের সাথে বলছি, আইদার আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। আমি আবার বলছি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো, যেখানে হত্যা করে সেখান থেকে জন্মগ্রহণ করি। আওয়ামী লীগ কখনো ধ্বংস হবে না। আর বিএনপির উদ্দেশ্যে আমি বলতে চাই, পথিক তুমি কি পথ হারাইয়াছো? না, ধন্যবাদ। আমার মনে আলোচনা এখানে শেষ করি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, নীলুফার চৌধুরী মনি এবং মোস্তফা কামাল, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।